প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মূত্রনালীর সংকোচন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এম এ আউয়াল 1957 সালের ডিসেম্বরে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ইউরোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি স্যার আমরা আলোচনা করব যে ইউরেথ্রা, স্ট্রিকচার ইউরেথ্রা, তো সেটি মানে হচ্ছে মূত্রনালীর সংকোচন। সাধারণত কোন কোন কারণে এই মূত্রনালী সংকুচিত হতে পারে? মূত্রনালীর সংকোচন জন্মগতভাবেও হতে পারে, আবার আমাদের বিভিন্ন অসুখের কারণেও হতে পারে। তো এই সংকোচনটাকে এইভাবে দুইভাবে ভাগ করা যায়, কনজেনিটাল বা জন্মগত, অ্যাকোয়ার্ড বা বিভিন্ন রোগের কারণে যেটা হয়। কনজেনিটাল মানে তো এটা জন্মগতভাবেই হয়, আর অ্যাকোয়ার্ডের অনেকগুলি কারণ আছে। সেটা হলো ট্রমাটিক হতে পারে, মানে আঘাতের কারণে হতে পারে, ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহ থেকে হতে পারে, এবং নিওপ্লাস্টিক অর্থাৎ ক্যান্সার বা টিউমার এই জাতীয় অসুখ থেকে হতে পারে। এখন ট্রমাটিকের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হলো আয়াট্রোজেনিক, অর্থাৎ আমরা যে প্রসিডিউরগুলো অনেক সময় করি ইউরেথ্রার মধ্যে, সেই সব প্রসিডিউরের কারণে তাদের কমপ্লিকেশনের কারণে হতে পারে। আর একটা হলো বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে। তো যেটা আয়াট্রোজেনিক ইন্টারনাল আমরা যেমন ক্যাথেটার করতে গেলে ক্যাথেটার ইনজুরির কারণে হতে পারে। আবার আমরা অনেক সময় এন্ডোস্কোপিক মানে মেশিনের সাহায্যে চিকিৎসার কারণে ইউরেথ্রার মধ্যে মূত্রনালীর মধ্যে অনেক সময় যন্ত্র ঢুকানো লাগতে পারে, সে কারণে ইনজুরি হলেও হতে পারে। আবার বাইরের থেকেও ট্রমাটিক যেটা বাইরের থেকেও হতে পারে, যেমন আমি বলি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে। এবং বিশেষ করে ইদানিং রিক্সাওয়ালাদের আমরা এই বেশি দেখি, কারণ হলো রিক্সাওয়ালা এই রাস্তাঘাট উঁচু নিচু ভাঙাচোরার কারণে হঠাৎ করে তারা পড়ে যায়, পড়ে গেলে নিচে যে রডটা থাকে ওই রড সেটা গিয়ে সরাসরি পেরিনিয়ামে আঘাত করে এবং ইউরেথ্রার ইনজুরি হয়। ইনজুরি হওয়ার ফলে পরবর্তীকালে এটা স্ট্রিকচার হয়। আবার অনেক সময় ম্যানহোল দেখেন, আমাদের দেশে ম্যানহোল অনেক সময় খোলা থাকে, সেই অন্ধকারের মধ্যে যেতে গিয়ে ম্যানহোলে হঠাৎ করে পড়ে গেলে ম্যানহোলের কিনারা এবং এই পেরিনিয়াম এটাও আঘাতপ্রাপ্ত হয়ে পরে এটা স্ট্রিকচার বা সংকোচন হয়ে যায়। এরপরে ইনফ্লেমেশন যেটা প্রদাহ অনেক কারণে হতে পারে। আগে যখন ট্রিটমেন্ট মানুষ নিত না বা ট্রিটমেন্টের অভাব ছিল, তখন গোনোকক্কাল ইউথ্রাইটিস বলে একটা ডিজিজ, যেটাকে গোনোরিয়া বলা হয়, গোনোরিয়ার কারণে ম্যাক্সিমাম এই স্ট্রিকচারটা হতো। এছাড়া ক্ল্যামাইডিয়াল ইনফেকশনের জন্য হতো। কিন্তু এখন ট্রিটমেন্টের কারণে এই ইনফ্লেমেটরি স্ট্রিকচারটা সংকোচনটা কমে গেছে। এরপরে আসে নিওপ্লাস্টিক ক্যান্সার, যেটা ক্যান্সারের কারণে ইউরেথ্রার মধ্যে ক্যান্সার হইতে পারে, পেনিসে ক্যান্সার হইতে পারে, ব্লাডারের ক্যান্সার হইতে পারে। বিভিন্ন কারণে এই সংকোচনটা। ক্যান্সারের ঝুঁকিটার মধ্যে আসলে কারা বেশি পড়ে থাকেন? ক্যান্সারের ঝুঁকিটার মধ্যে সাধারণত ওল্ড এজে যারা, তাদের জন্য ক্যান্সারটা বেশি হয়। আচ্ছা, যেটি আপনি অনেকগুলো কারণ বলেছেন এই মূত্রনালীর সংকোচনের, তো কি কারণে হচ্ছে সেটি আসলে যদি কোনো ট্রমা থেকে হয় কিনা বা কোনো প্রদাহজনিত কিনা বা নিওপ্লাস্টিক থেকে হচ্ছে কিনা সেটি বোঝার কি কোনো উপায় আছে আগে থেকে? জি, এটা বুঝতে হলে প্রথমে রোগীর আগে হিস্ট্রি নিতে হবে, রোগীর ইতিহাস জানতে হবে যে তার এই যে কতগুলি কারণ, তার ছোটবেলা থেকেই তার এটা সমস্যা কিনা, অথবা তার পেশাবের রাস্তায় কখনো জ্বালাপোড়া হয়েছিল কিনা, পেশাবের রাস্তা দিয়ে কখনো পুঁজ গিয়েছিল কিনা, কখনো তার পেশাবের রাস্তায় কোনো ইনস্ট্রুমেন্টেশন মাত্র যন্ত্র দিয়ে দেখা হয়েছিল কিনা, কোনো জায়গায় আঘাত পেয়েছিল কিনা, হ্যাঁ আঘাত পেয়েছিল কিনা। এই হিস্ট্রি পেলেই আমরা বুঝতে পারি যে এই কারণে তার এটা হতে পারে। তখন আমরা সেই কারণটা বের করে সেই অনুযায়ী আমরা
ইনভেস্টিগেশন করি বা পরীক্ষা নিরীক্ষা করেন। আচ্ছা, আসলে সমস্যা যখন আসে আপনাদের কাছে রোগীরা, সমস্যাগুলো কি নিয়ে আসে, তাদের লক্ষণগুলো বা তাদের কমপ্লেইনগুলো তখন কি থাকে? লক্ষণ হলো যেহেতু মূত্রনালী চিকন হয়ে যায়, চিকন হয়ে গেলে সাধারণ ইউরিনের ফ্লো যেটা, প্রস্রাবের ফ্লো যেটা, সেই ফ্লো নানাভাবে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার অনেকগুলি লক্ষণ আছে। যেমন প্রথমেই অনেক রোগী হিস্ট্রি দিবে যে তাদের ওই জ্বালাপোড়া, এরপরে তাদের কিছু অবস্ট্রাকটিভ এবং ইরিটেটিভ সিমটম আছে। পেশাব যেহেতু বের হতে পারে না, অতএব পেশাবের থলিতে পেশাব জমা থাকে। জমা থাকলে দুই ধরনের সিমটম হয়, একটা হলো অবস্ট্রাকটিভ সিমটম আর একটা ইরিটেটিভ সিমটম। মানে পেশাব বের হতে পারতেছে না তার জন্য একটা লক্ষণ দেখা যায়, আর পেশাব জমা থাকার জন্যে ব্লাডারে ইরিটেশন হয়, সে কারণে হয়। যেমন পেশাব বের হতে যদি না পারে তাহলে কি হতে পারে? হেজিটেন্সি। হেজিটেন্সি কি? যে আমরা পেশাবের জন্য পেশাবে বেগ এসছে, পেশাবের জন্য বসলাম, কিন্তু দেখা গেল পেশাব হতে সময় নিচ্ছে। এরপর কি ইন্টারমিটেন্সি, দেখা যায় পেশাব করার পরে আবার পেশাব এসে যায়, কারণ ভিতরে যেহেতু পেশাব জমা থাকে। আমরা পেশাব অনেক সময় চাপ দিয়ে করতে হয়, পেশাব করার পর মনে হয় যে পেশাব ভিতরে আরো থেকে গেল। অনেক সময় পেশাব শেষে ফোটা 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 পেশাব পড়ে, এই গেল অবস্ট্রাকটিভ সিনড্রোম। আর ইরিটেটিভ কি হয়? ভিতরে থাকার ফলে ব্লাডারের যে ট্রাইগন বলি আমরা, সেখানে ইরিটেশন হয়। ইরিটেশনের কারণে যেমন ঘন ঘন পেশাব হয়, মানে সে ফিল করছে কতক্ষণ পরপরই তার, হ্যাঁ কতক্ষণ পরপরই, যেহেতু ইরিটেশন হচ্ছে কতক্ষণ পরপরই সে পেশাবের জন্য যাচ্ছে, পরিমাণ অল্প হচ্ছে কিন্তু বারবার যাচ্ছে। এরপর গিয়ে আর্জেন্সি, মানে পেশাবের বেগ আসলে তাড়াতাড়ি বাথরুমে যেতে হয়, না হলে পেশাব ধরে রাখতে পারে না, সেটাকে বলা হয় আর্জ ইনকন্টিনেন্স। মানে পেশাবের বেগ আসার পর যেতে যেতে পেশাব তার কাপড় নষ্ট হয়ে যায়। রাতের বেলা কি হয়? রাতের বেলা শুয়ে থাকলে সকাল পর্যন্ত উঠতে দেখা যায় যে তার রাতে 5-7 বার তাকে এই পেশাবের জন্য বাথরুমে যেতে হচ্ছে। এছাড়া ডিজিউরিয়া মানে পেশাবে জ্বালাপোড়া, এগুলি ইরিটেটিভ সিম্পটম। আচ্ছা, তো যখন আপনাদের কাছে আসে এবং কারণ অনুসন্ধানের জন্য আপনারা ইনভেস্টিগেশন করেন বা ইনভেস্টিগেশনের পরামর্শ দেন, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য আপনারা পরামর্শ দিয়ে থাকেন? আমরা প্রথমেই পরামর্শ দেই ইউরিন আরই এবং সিএস, অর্থাৎ ইউরিন রুটিন এক্সামিনেশন এবং কালচার সেন্সিটিভিটি। আচ্ছা, যে আমরা প্রথমে ফাইন্ড আউট করি যে তার কোন ব্যাকটেরিয়ার সেন্সিটিভ এবং পরবর্তী প্রসিডিওর পর আমরা কি ওষুধ দেব। এরপরে আমরা করি, যেহেতু তার অবস্ট্রাকটিভ সিমটম আমাদের কাছে বলে, তখন আমরা একটা ইউরোফ্লোমেট্রি করি। ইউরোফ্লোমেট্রি করে তার যে পেশাবের গতি, সেই গতিটা আমরা দেখি। সাধারণত মেলের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 20 থেকে 25 ml ইউরিন পাস হওয়ার কথা স্বাভাবিকভাবে, আর ফিমেলের ক্ষেত্রে 25 থেকে 30 ml হওয়ার কথা। কিন্তু যখনই তার চেয়ে কম হয় তখন আমরা ধরে নেই যে পেশাবের রাস্তায় কোনো অবস্ট্রাকশন আছে, বাধা আছে। এরপরে আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম করার পরে আমরা দেখি কি যে তার পেশাব আলট্রাসোনো করে আমরা প্রস্টেটকে এক্সক্লুড করি। প্রস্টেট গ্ল্যান্ডটা কত বড়, যে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা, সেই কারণে অসুখ না স্ট্রাকচারের জন্য, তারই মানে ওই প্রস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে কিনা। এবং তার সাথে সাথে আমরা দেখি পোস্ট ভয়েল রেসিডিউ ইউরিন, মানে পেশাব করার পরে তার পেশাবের থলিতে কতটুকু পেশাব জমা থাকে বা পেশাব জমা থাকে কিনা। যদি পেশাব জমা থাকে তখন আমরা ধরে নেই যে তার রাস্তায় অবস্ট্রাকশন আছে। এই সবগুলো পরীক্ষা কি আপনারা একসাথেই দিয়ে থাকেন? না না, একসাথে না, একের পর এক করি। এই কারণে এরপরে যখন আমরা দেখি যে তার ডেফিনিট অবস্ট্রাকশন আছে, তখন ডেফিনিটিভ সাইট এবং সাইজ দেখার জন্য আমরা যে পরীক্ষাটা করি তার নাম হলো RGU উইথ MCU, মানে রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম এবং মিক্সচারিং সিস্টোইউরেথ্রোগ্রাম। অর্থাৎ রেট্রোগ্রেড হলো পেশাবের মাথা, ফুটার মাথা দিয়ে আমরা এক ধরনের ডাই ঢুকিয়ে দিই, ডাই ঢুকিয়ে দিয়ে এক্সরে করি। সেই একটা এক্সরে রাখা হয়, ইয়েস। আবার পেশাব করার পরে বলি যে আবার পেশাব করো, তাহলে তখন কি হয় যে আমাদের এই যে পেশাবের স্ট্রাকচারের সংকোচনের সাইড এবং সাইজ দুটি আমরা সেখানে পেয়ে যাই।
আচ্ছা, তো এই এত ধরনের পরীক্ষা নিরীক্ষার পর আপনারা যখন নিশ্চিত হন যে আসলে কি কারণে এই মূত্রনালীর সংকোচন হয়েছে, এর পরবর্তীতে আপনাদের চিকিৎসা আসলে নির্ভর করে কিসের উপরে? এর পরবর্তীতে চিকিৎসা আসলে নির্ভর করে সাইট এবং সাইজের উপরে। সাইট যেমন পেশাবের এক্সটার্নাল ইউরেথ্রাল মিটার, যেটা মানে একদম বাইরের যেটা ফুটাটা, সেখানে যদি হয় তাহলে এক ধরনের চিকিৎসা, মাঝে হলে এক ধরনের চিকিৎসা, এবং প্রক্সিমালি দ্যাট ইজ প্রস্টেট গ্ল্যান্ডের পরে ওখানে যদি হয় তাহলে আরেক ধরনের চিকিৎসা। যেমন মিটাসে যদি হয় আমরা দুই ধরনের চিকিৎসা করে থাকি। সিম্পল মিটোটমি করে দিতে পারি, যাদের এজ বেশি, বয়স বেশি, তাদের আমরা মিটাসটা কেটে ওইটা ওপেন করে দিই। ওপেন করে দিলেই তার পেশাবটা ক্লিয়ার হয়ে যায়। অথবা যদি ইয়ং এজ হয় এবং বিএক্সও বলে একটা ডিজিজ আছে, ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স, এই ডিজিজের কারণে যদি মিটাল স্টেনোসিস হয়, সেক্ষেত্রে আমরা বাক্কাল মিউকোসাল গ্রাফট অর্থাৎ মুখের চামড়া দিয়ে ওইটা গ্রাফট করে দিই। না হলে ওটা বারবার রিকারেন্ট হতে থাকে, স্টেনোসিস হতেই থাকবে। আচ্ছা, এরপরে এন্টিরিয়র ইউরেথ্রা, ইউরেথ্রাকে মানে মূত্রনালীকে দুই ভাগে ভাগ করা যায়, এন্টিরিয়র ইউরেথ্রা এবং পস্টিরিয়র ইউরেথ্রা। যদি এন্টিরিয়র ইউরেথ্রার কোথাও স্ট্রাকচার হয় তার সাইজ অনুযায়ী, যেমন 1 সেন্টিমিটার নিচে যদি হয়, তাহলে আমরা এন্ডোস্কোপি করে অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি একটা অপারেশন আছে। অপটিক্যাল হলো লাইটের মাধ্যমে, ইন্টারনাল হলো পেশাবের রাস্তার ভিতরে, এবং ইউরেথ্রোটমি মানে ইউরেথ্রা কেটে দেওয়া। এটা কেটে দিয়ে আমরা ক্যাথেটার দিয়ে ছেড়ে দিই, কয়েকদিন পর ক্যাথেটার খুলে দিই, এতে অনেক সময় ভালো হয়ে যায়। আচ্ছা, তো এই জাতীয় চিকিৎসার পরবর্তীতে রোগী পুরোপুরি সুস্থ বোধ করে? এটা নির্ভর করছে যে ডিজিজটা কতটা সিভিয়ার, তার কতটা মানে লেন্থ, এবং অপারেশন কতটা সাকসেসফুলি হয়েছে তার উপরে। আচ্ছা, তাহলে সঠিক সময় আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যেতে হবে এবং সময় মতো চিকিৎসা করিয়ে নিতে হবে। ডেফিনেটলি। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে এই বিষয়ে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মূত্রনালীর সংকোচন, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এর প্রতিকার এবং কিভাবে বোঝা যাবে কি কারণে হয়েছে, লক্ষণগুলো নিয়ে আমরা অনেক পরামর্শ জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি উপকৃত হয়েছেন আপনারা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে হবে, সেন্ট্রাল চেস্ট বানায়, আর এত টাইটভাবে আসে মানুষ দম নিতে পারে না। এবং এটার একটা ক্যারেক্টার আছে, এটা কি, এটা বুকের সেন্ট্রাল হবে এবং চোয়াল পর্যন্ত এটা চলে আসে। অনেক সময় রেডিয়েশন হয়, এটা হাতের বাম দিকে চলে যেতে পারে, হ্যাঁ, ডান দিকে আসতে পারে, চিনে থুতনিতে আসতে পারে, পিঠেও যেতে পারে। হাঁটতে গেলে, সিঁড়িতে উঠলে বেড়ে যায়, খাওয়ার পরে বেড়ে যায়, বাথরুমে গেলে বেড়ে যেতে পারে, এবং বিশ্রাম নিলে কমে যায়। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।